খান ভিলার ড্রয়িং রুম ঝাড়বাতির ঝলমলে আলোয় আলোকিত হয়ে আছে। সোফায় বসে আছে খান ভিলার সকল সদস্য। সারফারাজের বাবা জামাল গম্ভীর কণ্ঠে সারফারাজের ছোট চাচি আতুশিকে উদ্দেশ্য করে বললেন, নীরার সাথে কথা হয়েছিল তোমার? কবে আসবে বলল সে? জামালের প্রশ্ন শুনে প্রথমে আতুশির মুখশ্রী জুড়ে কিছুটা মলিনতার ছাপ স্পষ্ট হলেও পরপরই তিনি জোরপূর্বক হাসার চেষ্টা করে বললেন, সারফারাজ বাবার বিয়ের কথা শুনে তো নীরা অনেক এক্সাইটেড হয়েছিল। কত গল্প ওর। হলুদে, মেহেন্দিতে, বিয়েতে, রিসিপশনের দিন কি পড়বে তা নিয়েও কত কথা বলল। কেনাকাটাও শুরু করে দিয়েছে সে। চলে আসবে কয়েকদিনের ভিতরেই বড় ভাইয়া। জামাল খানের স্ত্রী তাহমিনার তীক্ষ্ণ দৃষ্টি থেকে আতুশি যে কথাগুলো বানিয়ে বললেন তা এড়াতে পারল না। তাহমিনা শব্দ করে একবার নিঃশ্বাস ফেললেন। জামাল বললেন, স্পিন কি বাংলাদেশে এসে করা যাবে না? ওকে বলে দিও যেন 2 দিনের মধ্যে আমার সামনে এসে হাজির হয়। নয়তো কিভাবে ওকে আনতে হবে সেটাও আমার খুব ভালোভাবেই জানা আছে। আতুশি মাথা নুইয়ে নিলেন। খান বাড়ির প্রধান কর্তা মোস্তফা খান তার বড় ছেলে জামাল খানকে উদ্দেশ্য করে বললেন, জায়েদ, জাবির কবে আসবে জামাল? জামাল বললেন, শুরুতে তো বলেছিল আরও কয়েকদিন দেরি হবে, কিন্তু আপনার বড় নাতির বিয়ের কথা শুনে প্রেসার নিয়ে 4 দিনের কাজ একদিনে সেরে ফেলেছে ওরা। আগামীকাল রাতের ফ্লাইটেই লন্ডন থেকে রওনা করবে ওরা। মোস্তফা হাসি মুখে বললেন, অনেক বছর পর এই বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে, তাই সবাই অনেক খুশি এ নিয়ে। ওদের কথার মাঝেই খান ভিলার মূল দরজা পেরিয়ে সারফারাজ পিহুর হাত ধরে ভিতরে প্রবেশ করল। ওদের দুজনের উপর সর্বপ্রথম নজর পড়ল সারফারাজের মেজ চাচি শিউলির। শিউলি হাসি মুখে বললেন, আরে পিহু মা যে। সকলের দৃষ্টি এবার সারফারাজ আর পিহুর উপর পড়ল। পিহুর মুখশ্রী জুড়ে চাপা লজ্জা ও ভয়ের ছাপ ফুটে আছে। কিন্তু সারফারাজ পিহুর হাতটা শক্তভাবে ধরে রাখায় ভিতরে ভিতরে অনেকটা ভরসা পাচ্ছে সে। সারফারাজ পিহুকে নিয়ে ড্রয়িং প্লেসে এসে দাঁড়াল। ড্রয়িং রুমে উপস্থিত মোস্তফা খান, জামাল, তাহমিনা, শিউলি, আতুশি সবার চোখে মুখেই কৌতূহলতার ছাপ ফুটে আছে। সবার সামনে দাঁড়িয়েই সারফারাজ কণ্ঠ শক্ত করে বলল, আজ আমি আপনাদের সামনে আমার নেওয়ার একটা বিশেষ সিদ্ধান্ত পেশ করতে এসেছি। আমি চাই আজই পিহুর সাথে আমার বিবাহকার্য সম্পন্ন হোক। সারফারাজের মুখে এরূপ কথা শুনে এক মুহূর্তের মধ্যেই পুরো খান বাড়ি জুড়ে এক প্রকার নিস্তব্ধতা নেমে এলো যেন। জামাল খান ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বললেন, আজই? কিন্তু কেন? আর পিহু মায়ের সাথে তোমার বিয়ে তো হবেই, আমরা কি না করেছি এই সিদ্ধান্তে? তাহলে এত তারা কিসের? আমাদের মধ্যকার শেষ কথা কি হয়েছিল তা কি তুমি ভুলে গিয়েছ সারফারাজ? সারফারাজ কণ্ঠে বলল, কিছুই ভুলিনি আমি বাবা। সবই মনে আছে আমার। কিন্তু যখন আমাদের মধ্যে সেই সব কথোপকথন হয়েছিল তখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল, আর আজকের পরিস্থিতিও সম্পূর্ণ ভিন্নই। তাই সিদ্ধান্তের পরিবর্তন করেছি আমি। মোস্তফা খান বললেন, হুট করে কি এমন হয়ে গেল বড় দাদুভাই যে তুমি এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলে? সারফারাজ এবার সকল ঘটনা উপস্থিত সবাইকে খোলাসা করে বলল। সবটা শুনে আতুশি আর শিউলির মুখে হাত চলে গিয়েছে। তাহমিনা বললেন, ওরা মামেয়ে তো দেখছি ভারী জাত টাইপের। ঠিক করেছ তুমি বাবা, ওদের প্রত্যেককে উপযুক্ত শাস্তি দিয়ে। জামাল গম্ভীর কণ্ঠে বললেন, বিষয়টা এতদূর পর্যন্ত গড়িয়ে গিয়েছিল এটা তো ভাবতেই কেমন লাগছে আমার। অন্যের কথার প্ররোচনায় প্ররোচিত হয়ে কিভাবে একজন বাবা পেরেছিলেন নিজের মেয়ের জীবনটাকে নষ্ট করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে? ছিহি। শিউলি বললেন, জন্ম দিলেই যে সব পুরুষ বাবা হতে পারে না তার প্রমাণ আজ আবারও পেলাম। মোস্তফা বললেন, যাই হোক সেসব কথা ছাড়ো এখন। পিহু দিদিভাইয়ের বাবা যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছেন আর অনুশোচনাও করছেন, তাই তাকে নিয়ে আর খারাপ মন্তব্য না করাই ভালো। আমাদের উচিত জবরুলের জন্য দোয়া করা। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এই কামনা করা। পিহু মাথা নুইয়ে রেখেছে। সবকিছুর পরেও ওর বুকের ভিতরে চাপা এক প্রকার যন্ত্রণা কাজ করছে। তাহমিনা বললেন, কিন্তু আজ কিভাবে বিয়ের আয়োজন করা সম্ভব? তোমার চাচারা আগামীকাল রাতের ফ্লাইটে রওনা করবে, তারা তো পরশু সন্ধ্যার আগে ছাড়া বাসায় আসতে পারবে না। আর নীরারও আসতে মিনিমাম 2 দিন সময় প্রয়োজন। ওদের ছাড়া বিয়ে হলে কি সেটা ঠিক হবে বাবা?
শিউলি বললেন, আমাদের সবারই কত স্বপ্ন ছিল সারফারাজ বাবা তোমার বিয়ে নিয়ে। আমরা তো ধুমধাম করে মনের মতো আয়োজনের মধ্য দিয়ে তোমাদের দুজনের বিয়ে দেব ভেবেছিলাম। সারফারাজ দ্বিস্বরে বলল, এসবে আমার কোনো আপত্তি নেই মেজো চাচি। চাচারা আর নিশা এলে তোমরা বড় আয়োজন করবে, সমাজের সবাইকে দাওয়াত করবে, মনের মতো করে পুরো বাড়ি সাজাবে, আমি এসবে কোনো বাধা দিব না। কিন্তু আমি চাই না আজকের পর আর কোনো সুযোগ কারোর সামনে আসুক আমার থেকে পিহুকে ছিনিয়ে নেওয়ার। তাই আজই আমার সাথে পিহুর বিয়ে হবে, সেটাও খুবই ছোট পরিসরে এবং মসজিদে হবে। এরপর পৃথিবীর কোনো শক্তিই আর আমাদের আলাদা করতে পারবে না ইনশাল্লাহ। মোস্তফা মাথা নেড়ে গম্ভীর কণ্ঠে বললেন, যেহেতু এটাই তোমার চূড়ান্ত সিদ্ধান্ত তবে আজই হোক এই নিকাহ। তাহমিনা এগিয়ে এসে পিহুর মাথায় স্নেহের হাত রেখে বললেন, আজ থেকেই তুমি আমাদের বাড়ির বড় বউ হবে। আমাদের সবার আদরের বড় মেয়ে হবে পিহুমা। তুমি ভয় পেও না একদম। তোমার পাশে আমরা সবাই আছি। পিহুর দুচোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। শিউলি পিহুর কাছে এগিয়ে এসে ওর থুতুনি ধরে মুখটা হালকা উঁচিয়ে পর চোখের পানিটুকু সযত্নে মুছিয়ে দিয়ে বললেন, আজ তোমার চোখ থেকে যে অশ্রুরা ঝরে পড়ল এটাই যেন হয় তোমায় শেষ কান্না পিহুমা। আতুশি হেসে বললেন, আমাদের ঘর আজ থেকে পিহু মায়ের মতো চাঁদের আলোয় আলোকিত হয়ে যাবে। পিহুর ঠোঁটে ফুটে উঠল লজ্জামাখা হাসির রেখা। সারফারাজ এক দৃষ্টিতে পিহুর দিকে তাকিয়ে আছে। কি যে স্নিগ্ধ লাগছে আজ এমপি সাহেবের প্রিটিহার্টকে, তা সে নিজেও ভাষায় বলে প্রকাশ করতে পারবে না। ঢাকার উত্তরায় অবস্থিত নামকরা উত্তরা ক্লাব লিমিটেড এর অভিজাত পরিবেশে মুখোমুখি বসে আছে নির্ঝর আর তেজওয়ার। টেবিলের উপর পড়ে আছে দুটি খালি ওয়াইনের বোতল। তেজের নিঃশেষিত নেশার সাক্ষী হয়ে তৃতীয় বোতলটা শক্ত করে আঁকড়ে ধরে আছে তেজ নিজের হাতে। একটু পর পর তাকে চুমুক দিচ্ছে আর বলছে, ওই মেয়ের এত বড় সাহস, এই তেজওয়ার খান তেজকে ব্ল্যাকমেইল করে। আমাকে বলে কিনা যদি আমি ওকে বিয়ে না করি তাহলে ও আমার সব সত্য সবার সামনে ফাঁস করে দিবে। তার আগে ওর অবস্থা আমি এমন করব যে ও নিজেই নিজের গলাতে ফাঁস পড়াতে বাধ্য হবে। তেজ এখন পুরোপুরি নেশায় ডুবে গিয়েছে। তেজের এই অভ্যাস নতুন নয়। নেশার ঘোরে ডুবে গিয়ে আবোলতাবোল বলা তেজের নিত্যদিনের স্বভাবে পরিণত হয়েছে। আর নির্ঝরের কাজ সবসময় একই থাকে এক্ষেত্রে। তেজ যখন সম্পূর্ণরূপে বেসামাল হয়ে সেন্স হারায় তখন তাকে নিরাপদে অন্য বাসায় নিয়ে যেতে হয়। কারণ তেজ যতক্ষণ হুঁশে থাকে ততক্ষণ তাকে তার স্থান থেকে সরানো যে অসম্ভব তা নির্ঝর খুব ভালো করেই জানে। প্রথম দিকে নির্ঝর চেষ্টা করেছিল তেজকে বোঝাতে কম ওয়াইন খেতে। কিন্তু সেই চেষ্টার জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে এসেছিল নির্ঝরের জীবনে। একদিন নেশার ঘোরের আগে অন্ধ হয়ে তেজ নির্ঝরের মাথায় আছড়ে ভেঙেছিল একটা ফাঁকা ওয়াইনের বোতল। সেই ঘটনার পর থেকে নির্ঝর আর কখনো ভুলেও তেজকে এই বিষয়ে কিছু বোঝানোর দুঃসাহস করেনি। তাই আজও নির্ঝর নিশ্চুপ বসে আছে। কেবল অপেক্ষা করছে সেই মুহূর্তটার জন্য যখন তেজ পুরোপুরি হুঁশ হারাবে আর তখনই সে তেজকে নিয়ে ফিরবে নিরাপদ আশ্রয়ে। সারফারাজ তাহমিনাকে বলল, মা, তেজ আর নির্ঝর কোথায়? রুমে নাকি? ওদেরকেও ডাকো। তাহমিনা কিছু বলার পূর্বেই আতুশি বললেন, ওরা তো সেই বিকেলে বেরিয়েছে বাড়ি থেকে, এখনো ফেরেনি। সারফারাজ বলল, আমি কল করছি তেজকে। এই বলে সারফারাজ তেজকে কল করল। কিন্তু ফোন বাজতে বাজতে আপনা আপনি কেটে গেল। এরপর নির্ঝরকে কল করলেও সেইম জিনিসটা হলে সারফারাজ বলল, ফোন তো দুজনের একজনও রিসিভ করল না। তাহমিনা বললেন, কোনো বিশেষ কাজে ব্যস্ত আছে হয়তো, তাই ফোন উঠাতে পারছে না। ওদের কথা ছাড়ো তুমি। আমরা পিহু মাকে সুন্দর করে বধূর সাজে সাজিয়ে আনছি আর তুমিও তোমার ঘরে যাও। ফ্রেশ হয়ে একটা ভালো পাঞ্জাবি পরো। পিহু মাথা নোয়ানো অবস্থায় লজ্জামাখা হাসি হাসছে। সারফারাজ পিহুর দিকে এক পলক তাকিয়ে আচ্ছা বলে সিঁড়ি বেয়ে উপরে নিজ রুমে চলে গেল। তাহমিনা, শিউলি আর আতুশি তিনজনে মিলে পিহুকে নিয়ে গেলেন তাহমিনার ঘরে। ঘরে আনার পর বিছানায় বসিয়ে দিলেন পিহুকে। পিহুর দুপাশে হাসি মুখে বসে আছেন শিউলি ও আতুশি। তাহমিনা আলমারি খুলে ভিতর থেকে একটা পুরনো দিনের গাঢ় লাল রঙের ভারী ও নিখুঁত কাজ বিশিষ্ট বেনারসি বের করে আনলেন। শিউলি আর আতুশি মুগ্ধ চোখে তাহমিনার হাতে ভাঁজ করে রাখা শাড়িটার দিকে তাকিয়ে আছে। আতুশি বললেন,
এই শাড়িটা শাশুড়ি মা তোমাকে দিয়েছিল তাই না বড় ভাবি? শিউলি বললেন। এই শাড়িটা তো বড় ভাবি নিজের বিয়েতেও পরেছিলেন। তাহমিনা মৃদু হেসে বললেন। এটা আমাদের শাশুড়ি মায়ের দেওয়া আমার বিয়ের শাড়ি। এই শাড়িটা আজও আমি খুব যত্ন করে তুলে রেখেছিলাম আজকের দিনটার জন্য। পিহু চোখ তুলে তাকালো তাহমিনার দিকে। তাহমিনা আবারও বললেন। এখন তো অনেক মেয়েকেই দেখি বিয়েতে নিজের মায়ের বিয়ের শাড়ি পরে। আমার মেয়েটা তাহলে বাদ যাবে কেন? জন্মদায়িনী মায়ের বিয়ের শাড়ি না পরতে পারলেও শাশুড়ি মায়ের বিয়ের শাড়ি তো পরাই যায়। কি বলো তুমি পিহুমা? পিহুর দুচোখ খুশিতে ছলছল করে উঠল। আতুশি পিহুর দিকে তাকিয়ে বললেন। মেজ ভাবি আর কাঁদতে না করেছিল না? বড়দের কথা অমান্য করছো তুমি, এখনো এ বাড়ির বউ হওনি। এত বড় সাহস তোমার? আতুশির এমন কথায় পিহু হেসে ফেলল। আতুশি সঙ্গে সঙ্গে দুহাতে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে বললেন, আমরা তিনজনই তোমায় মেয়ে হিসেবে গ্রহণ করেছি। তাই মায়ের কথা অমান্য করলে কিন্তু দজ্জাল শাশুড়ির রূপ নিয়ে হলেও শাসন করব। বুঝলে? আতুশির এরূপ কথায় তাহমিনা আর শিউলিও নীরবে হাসলেন। পিহু বলল, আমার এত সাহস আছে নাকি তিনজন মায়ের কথা অমান্য করার? তাহমিনা বললেন, ছোট এবার ছাড় তো আমার মেয়েকে। আদর পরেও করতে পারবি। এখন ওকে আগে ফ্রেশ হয়ে আসতে দে। তারপর তো সাজাতে হবে ওকে নতুন বউয়ের সাজে। আতুশি বললেন। ঠিক আছে। এই বলে আতুশি পিহুকে ছেড়ে দিলেন। পিহু উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিয়ৎক্ষণ পর পিহু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলে তাহমিনা, আতুশি ও শিউলি তিনজন মিলে খুব যত্ন নিয়ে পিহুকে প্রথমে বেনারসিটা পরিয়ে দিলেন। পিহুর হরিণের ন্যায় টাকা চোখ জোড়ায় গাঢ় করে কাজল দিয়ে দিয়েছে। মুখে হালকা মেকআপ দিয়েছে যা সম্পূর্ণ পিহুর শরীরের বর্ণের সাথে মিশে গিয়ে ওকে আরও বেশি সুন্দর করে তুলেছে। ঠোঁটে নুড লিপস্টিক দিয়েছে। পিহু ওয়াশরুমে যাওয়ার পর শিউলি আর আতুশি নিজেদের ঘর থেকে নিজেদের বিয়ের সবথেকে ভালো গহনার সেট নিয়ে এসেছে। সেগুলোই পিহুকে ওনারা পরিয়ে দিলেন। নতুন তিন মায়েরই বিয়ের সাজ আজ পিহুর নিজের বিয়েতে পরার সৌভাগ্য হয়েছে। এমন সৌভাগ্য কয়জনের হয়? অতঃপর পিহুর হাঁটু ছুঁই চুলগুলো খোপা করে সেখানে বেলিফুলের গাজরা দিয়ে পিহুর পুরো সাজ সম্পন্ন করলেন ওরা। শিউলি পিহুর থুতনি স্পর্শ করে নিজের ঠোঁটে ছুঁয়ে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কি ভীষণ মিষ্টি লাগছে আমাদের মেয়েটাকে। আতুশি সঙ্গে সঙ্গে নিজের চোখের কোণ থেকে সামান্য কাজল ডান হাতের কনিষ্ঠা আঙুলে নিয়ে পিহুর বাম কানের পিছনে ছুঁয়ে দিয়ে বললেন, নজর না লাগুক কারোর আমার মেয়েটার উপর। তাহমিনাও মুগ্ধ নয়নে পিহুর দিকে তাকিয়ে আছে। সমবর্ণের হলেও যে একটা মেয়েকে দেখতে এমন নজর কাড়ার মতো সুন্দর লাগতে পারে বিষয়টা সত্যিই মুগ্ধ হওয়ার মতোই। পিহুর ঠোঁটে ফুটে আছে লজ্জা মাখা মিষ্টি হাসির রেখা। পরমুহূর্তে ওনারা তিনজন মিলে পিহুকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলেন। ড্রয়িং রুমে ইতিমধ্যেই সারফারাজ রেডি হয়ে অপেক্ষা করছিল পিহুর আসার। অন্য পাশে মোস্তফা ও জামাল দুজনেই বসে আছেন। সারফারাজের পরনে রয়েছে লাল রঙের একটা পাঞ্জাবি। যে পাঞ্জাবিতে রয়েছে সূক্ষ্ম সোনালি জরির নিখুঁত কারুকাজ। পাঞ্জাবির উপরে কালো রঙের ভারী কাজ করা একটা কোটিও পরেছে সে। আর নিচে পড়েছে মোলায়েম সিল্ক কাপড়ের তৈরি চুড়িদার ডিজাইনের পাজামা। সারফারাজের নীলাভ মণি বিশিষ্ট তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন চোখজোড়া স্থির হল পিহুর দিকে। সারফারাজের সরু নাক আর পূর্ণ ঠোঁটের গড়নে আজ ওর মুখশ্রীকে দিয়েছে দ্বি ও আকর্ষণীয় রূপ। ফর্সা বর্ণে জবলজবল করা চেহারার সঙ্গে মানিয়ে গিয়েছে কপালে ছড়িয়ে থাকা হালকা এলোমেলো চুলগুলো। পিহু একটু করে এগিয়ে আসছে এদিকেই। রুম থেকে বের হওয়ার আগে পিহুর মাথায় হালকা পালতা বেনারসির সাথে মানানসি ওড়না ঘোমটার মতো করে পরিয়ে দিয়েছিলেন তাহমিনা, যার ফলে এখন পিহুর মুখশ্রী ঘোমটার আড়ালে ঢাকা অবস্থায় আছে। পিহুর এই সাজানো গোছানো নববধূর রূপ দেখে সারফারাজের জোড়া ঘন ভ্রুর নিচের সেই চাহনি ধীরে ধীরে আরও শানিত হয়ে উঠছে। পিহু ঘোমটার আড়াল থেকেই চোখ তুলে এক পলক দেখেছিল সারফারাজকে। তখনই সারফারাজকে নিজের দিকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পিহুর লজ্জার মাত্রা এবার কয়েক গুণ বেড়ে গেল। আর চোখ তুলে তাকানোর জো হল না পিহুর। অতঃপর ওরা সবাই একত্রে খান ভিলা থেকে বের হলেন মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। খান ভিলা থেকে কয়েক মিনিটের পথ অতিক্রম করার পরেই সেখানে অবস্থিত পুরনো এক বড় মসজিদ ওদের চোখে পড়ল। চারপাশটা ভীষণ পরিষ্কার ও শান্ত।
আজ এখানেই আয়োজন করা হয়েছে সারফারাজ আর পিহুর বিয়ের। মসজিদের বারান্দায় প্রবেশ করল খান পরিবারের সদস্যরা। মোস্তফা খান, জামাল সেখানে বসলেন। সারফারাজ একটি সাদা জায়নামাজের উপর বসল কাজী সাহেবের সামনে। পিহুকে নারীদের জন্য নির্ধারিত সেই আলাদা পর্দাঘেরা ঘরে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তাহমিনা, আতুশি আর শিউলিও ছিলেন। তবে তা খুব বেশি দূরে না। এখানে হওয়া কথোপকথন ওখানে থেকে স্পষ্ট শোনা যাবে এমনি। কাজী সাহেবের পরনে সাদা রঙের পাঞ্জাবি পাজামা রয়েছে। পেট ছুঁই ছুঁই দাড়ি ও মাথায় টুপি পরেছেন। তাকে দেখতে পরিমিত ভদ্রলোক লাগছে। কাজী সাহেবের সামনে কুরআন শরীফ খুলে রাখা রয়েছে। কাজী সাহেব গম্ভীর স্বরে বললেন, বিবাহ হল মহান সুন্নাহ। এখানে উপস্থিত সকলকে সাক্ষী রেখে আজ আমরা এমপি সারফারাজ ইউসুফ খান এবং কন্যা প্রহেলিকা পিহু বিনতে জবরুলের মধ্যে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন করব ইনশাল্লাহ। সবার দৃষ্টি স্থির হল সারফারাজের দিকে। কাজী সাহেব বললেন, কনের অভিভাবক কে? জামাল খান হালকা গম্ভীর কণ্ঠে বললেন, আমি পিহুর ওয়ালি হিসেবে এই বিয়ের অনুমতি দিচ্ছি। কাজী সাহেব সারফারাজকে উদ্দেশ্য করে বললেন, দেনমোহর কত ধার্য করব বাজান? সারফারাজ পাঞ্জাবির ভেতর হাত ঢুকিয়ে খুঁজতে খুঁজতে বুঝল মানিব্যাগটা আনতে সে ভুলে গিয়েছে। কিছুটা অস্বস্তি নিয়ে পাজামার পকেটে হাত ঢুকাতেই বের হয়ে এলো একটি 100 টাকার নোট আর 1 টাকার একটি কয়েন। জামাল খান নিজের পকেট থেকে 2 লাখ টাকার একটা চেক বের করে সারফারাজের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও, দেনমোহর হিসেবে 2 লক্ষ টাকা ধার্য করতে বলো। সারফারাজ জামাল খানের হাত থেকে চেকটা নিয়ে একটু উঁচু স্বরে পিহুকে উদ্দেশ্য করে বলল, তোমার হবু শ্বশুর তো আমার হাতে 2 লাখ টাকার চেক ধরিয়ে দিলেন, কিন্তু প্রকৃত দিক দেখতে গেলে আমার কাছে মাত্র 101 টাকা আছে। তাই আমার টাকাটা বাদ দিতে পারছি না। দেনমোহরানা হিসেবে মোট 2,01,001 টাকা নিয়ে কি তুমি তোমার স্বামীকে কবুল করবে বউ? পিহু লজ্জামাখা হাসি হেসে বলল, আপনার কাগজের 100 টাকার নোটটাকে আমি আপনার দেওয়া আমার প্রতিশত প্রতিজ্ঞার ভাষা হিসেবে নিচ্ছি। আর 1 টাকার কয়েনটাকে আমি নিচ্ছি আপনার সঙ্গে স্বাধীনভাবে বাঁচার একমাত্র মাধ্যম হিসেবে। তাই দেনমোহরানায় মোট 2,01,001 টাকা আমি সানন্দে কবুল করছি এমপি সাহেব। অতঃপর কাজী সাহেব পিহু যেখানে আছেন সেইখানে গেলেন। কাজী সাহেব প্রশ্ন করলেন, পিহু বিনতে জবরুল, আপনি কি স্বেচ্ছায় খুশি মনে মোহরানা 2,01,001 টাকা নির্ধারণ করে সারফারাজ বিন জামাল খানকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করছেন? পিহুর সর্বাঙ্গ কেঁপে উঠল। চোখ বেয়ে নীরব অশ্রু ঝরে পড়ল। এই অশ্রু নিশ্চিত সুখকে কবুল করে নেওয়ার। পিহু বলল, জি, আমি কবুল করছি। কাজী 3 বার একইভাবে জিজ্ঞেস করলেন। প্রতিবারই পিহুর জবাব একই এল, জি, আমি কবুল করছি। সাক্ষীরা উপস্থিত ছিলেন। তারা সমস্বরে বললেন, আমরা সাক্ষী রইলাম। এরপর কাজী সাহেব তার আগের জায়গায় ফিরে এসে বসলেন। সারফারাজের দিকে তাকিয়ে বললেন, সারফারাজ বিন জামাল খান, আপনি কি স্বেচ্ছায় খুশি মনে মোহরানা 2,01,001 টাকা নির্ধারণ করে পিহু বিনতে জবরুলকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করছেন? সারফারাজের চোখ দুটি আজ নিজের ভালোবাসার মানুষকে পুরোপুরি নিজের করে পাওয়ার জন্য আবেগে টলমল করছে। সারফারাজ হাসি মুখে বলল, জি, আলহামদুলিল্লাহ, আমি কবুল করছি। একইভাবে কাজী সাহেব সারফারাজকে 3 বার একই প্রশ্ন করলেন আর সারফারাজও একই উত্তর দিল। পরপরই ভেসে এল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজী সাহেব কাগজে স্বাক্ষর করে বললেন, আজ থেকে তোমরা দুজন শরীয়ত অনুযায়ী স্বামী স্ত্রী হলে। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন বরকতময় করুন, ভালোবাসায় পূর্ণ করুন। তাহমিনা আর শিউলি আনন্দে নিজেদের দুচোখ মুছতে লাগলেন। আতুশি হেসে বললেন, আমাদের পিহুমা আজ সত্যিই খান বাড়ির বড় বউ হয়ে গেল। মসজিদ থেকে বের হওয়ার পর সারফারাজ একপাশে সরে দাঁড়িয়ে পিহুকে পথ দিল সামনে এগোনোর জন্য। ঘোমটার আড়ালে লজ্জামাখা চোখজোড়া নামিয়ে আস্তে আস্তে হাঁটছিল পিহু। বাড়ির সকল সদস্য ওদের থেকে অনেকটা সামনে এগিয়ে গিয়েছেন। হঠাৎ সারফারাজ পিহুর দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। পিহু সারফারাজের হাতে নিজের হাতটা রাখল। পরক্ষণেই সারফারাজ ফিসফিস করে বলল, দেখলে তো, না চাইলেও আজ তুমি পুরোপুরি আমারই হয়ে গেলে। আজ যেই হাতে হাত রাখলে এই হাতটা ছাড়ার অনুমতি তোমায় কোনোদিন দিব না বু।
পিহুর দুচোখ বেয়ে আবারও খুশির অশ্রুরা ঝরে পড়ল। এই অশ্রুর আড়ালে লুকানো ছিল প্রশান্তি আর সারফারাজের প্রতি পিহুর অগাধ ভরসা।